যে পুলিশি নির্যাতন, তারপরে আপনার সেনাবাহিনী দিয়ে নির্যাতন আওয়ামী লীগের উপরে, কাউকে রেহাই দেওয়া হবে না। তার মানে হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছে বা যারা এই 14 মাসে বাংলাদেশের ক্ষতি যারা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। কিন্তু আমার একটা প্রশ্ন, অনেকে এটা বলতেছেন সেফ এক্সিট চাচ্ছেন যে উপদেষ্টারা শেখ হাসিনার কাছে বা ভারতের কাছে। আমার একটা প্রশ্ন, একটু বলেন আমাকে, উপদেষ্টার মধ্যে 16 জন আছে যারা বিদেশি নাগরিক, ডাক্তার ইউনূসের 3টা, আমেরিকা, ফ্রান্স এবং জার্মানি, বাকিদের কারো বেলজিয়ামের, কারো ইংল্যান্ডের, কারো ইউএসএ। তাহলে তারা কার কাছে সেফ এক্সিট চাবে? তারা তো আপনার কোনো অঘটন ঘটলে হয় এম্বাসিতে যেয়ে উঠবে আর নয় সোজা বিমানবন্দর টিকিট করে পাঠান। তাহলে এদেরকে কে সেফ এক্সিট দিবে বা এদের আটকাবেন কিভাবে? সম্ভব? দেখুন, এখন কিন্তু পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এই দেখেন না, নিউ ইয়র্কের রাস্তায় ধাওয়া খেয়ে দৌড়ায়, ডিম খায়। লন্ডনের রাস্তায় বের হতে পারে না, ইতালির রাস্তায় বের হতে পারে না। এই গোটা পৃথিবীতে বাঙালিরা যেখানে আছে সেই জায়গাটাই ওদের জন্য কারাগারে পরিণত হবে। সেই জায়গাটাই ওদের জন্য কারাগারে পরিণত হবে। কারাগার তো আর খালি ওই খাঁচা দিয়ে আটকাই রাখা কারাগার না। বঙ্গবন্ধুর খুনিরা সেফ এক্সিট নিছিল না। 1975 সালে 26শে সেপ্টেম্বর মোস্তাককে দিয়ে একটা অর্ডিন্যান্স করানো হয়েছিল। অর্ডিন্যান্সটার নাম ছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স। সেখানে লেখা ছিল যে 16ই আগস্ট থেকে 1979 সালের এপ্রিল পর্যন্ত যত ঘটনা ঘটছে এর জন্য কাউকে দায় দায়িত্ব আরোপ করা যাবে না, কারো বিচারও চাওয়া যাবে না। এইটার আরো পোক্ত করলো কিভাবে? জিয়াউর রহমানের নিরঙ্কুশ পার্লামেন্ট যখন 1979 সালে, সেই পার্লামেন্টের 6 এপ্রিল এটাকে বিল আকারে তুললো। তখন আওয়ামী লীগের 3 জন নেতা, মিজানুর রহমান চৌধুরী, তিনি একটা বিভক্ত আওয়ামী লীগের নেতা ছিলেন, সুরঞ্জিত সেন গুপ্ত, বাবু সুধাংশু শেখর হালদার, 3 জনে বলছিলেন এমন কোন আইন করবেন না যে আইন কোনোদিন টেকবে না। সেদিন ওরা বলছিল না, আমাদের 207 জন আছে। সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে ওই যে ইনডেমনিটি অর্ডিন্যান্স 1975-এর 26শে সেপ্টেম্বরের, সেটাকে আইনে পরিণত করে সংবিধানের 5ম সংশোধনী আকারে সংবিধানের সঙ্গে জোড়া লাগিয়েছিল। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেই জোড়া লাগানো সেফ এক্সিটের সংবিধান সংশোধনী বাতিল হয়ে যায়। তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ বলে দিয়েছে যেটা অবৈধ তা সংবিধানের সংসদের 300 সদস্য মিলে পাশ করলেও ওটা সেফ এক্সিট হবে না, ওটা দায় মুক্তি হবে না। ফলে এই যে যারা সংসদ বহাল থাকা, ক্যাবিনেট বহাল থাকা, সংবিধানকে ভঙ্গ করে যারা 2024-এর সহিংসতা, নৈরাজ্যতা, মানুষ হত্যা, যা কিছু নাশকতা করেছে, এদের সেফ এক্সিট বাংলাদেশ থেকে তো ধরেন, আমি ধরে নিলাম এক ফাঁকে একটা বিমানে চলে গেলেন, পৃথিবীর যেখানে যাবেন সেখানেই কিন্তু যদি বাঙালিরা থাকে ওইখানে কিন্তু পরিত্রাণ হবে না। কাজী এই অপরাধীদের সেফ এক্সিট, বঙ্গবন্ধুর খুনিরা কত দেশে পালিয়ে পালিয়ে, কেউ তো বিদেশে মারা গেছে, তার ডেড বডিও কেউ জানে না। কাজী সেফ এক্সিট অন্যায়কারীদের পৃথিবীর কোনো দেশে হবে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এই কথাটা অবশ্য আপনার ঠিক। যেমন আপনার লিবিয়ার গাদ্দাফিকে যখন ফেলে দেওয়া হয় তখন কিন্তু গাদ্দাফির যে পার্টি, তারা কিন্তু সারা ওয়ার্ল্ডে এই আলোড়ন সৃষ্টি করতে পারেনি। বা সিরিয়ার বাশার আল আসাদ তো বেঁচেই আছে, ওর পক্ষ, যেটা এই গত বছরের 5ই আগস্টের পরে যেটা সারা পৃথিবীতে আওয়ামী লীগ যেভাবে দেশে দেশে ঠেকাচ্ছে, এটা আর কখনো হয়নি। এটা কথাটা আপনারা 100% ইয়ে করি। কিন্তু এদেরকে কি আসলে বিচার করা যাবে? এই ডাক্তার ইউনূসের বিচার কি আসলে করা যাবে? আমি একটা উদাহরণ দিয়ে শুধু শেষ করি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার শেষ করতে আমাদের 36 বছর লাগছে চূড়ান্ত বিচারে। বিচার কিন্তু হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করা, রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স করা, তারপরে কিন্তু রক্ষা হয়নি। এবং বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু সারা পৃথিবীতে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। কাজী অপরাধ যেই করেন না কেন, আমি শুধু এদের কথা বলছি না, ইউনূস তো কোনো ক্ষমতাবান লোকই তাকে আমার মনে হয় না। কাজী যারা এই যে সংবিধান ভঙ্গ করলেন, রাষ্ট্রদ্রোহিতার কাজ করলেন,
আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিশ্বাস টুডে অর টুমরো শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতা আসছিলেন 21 বছর পরে, তারপরে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে বাতিল করা, সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করা, খুনিদের বিচার করা, বিচারের রায় অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ায় 36 বছর লেগেছে। তারপর কিন্তু বিচার হয়েছে, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। এখনই দেখবেন, আপনি ফেসবুকে খোঁজেন, ওই লামিয়া মোর্শেদরা, ওই ডক্টর আলী রিয়াজ, তারা নিজেরাই সবাই বলতেছে যে আমাদের কোনো কিছু তো রক্ষা হবে না। বদিউল আলম মজুমদার বলতেছে কোনো সেফ এক্সিট হবে না, কারণ আমরা তো রাষ্ট্রদ্রোহিতা করেই ফেলছি। ওরা নিজেরাই কিন্তু কনফেশন করতেছে। কাজী এদের কোনো এক্সিট হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্যার, এখন খুব চাওর আছে যে আওয়ামী লীগ সরকারের 15 বছর বা 16 বছর যাই বলেন, প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করা হয়েছে, এবং যা 16 বছরে যা পাচার হয়েছে তাতে 148টা সম্ভবত রাফায়েল বিমান কিনে পাওয়া যেত। এখন গত 14 মাসে আমি যেটা হিসাব করে দেখলাম, তারা 9.5টা রাফায়েল বিমান কিনা যায় গত 14 মাসে ওনারা থাকা অবস্থা। এখন আপনি কি বলবেন যে গত 14 মাসে আমরা যা জানি বা যা দেখতেছি, ওনাদের মতামত পাবলিক না, যে ওনারা পুরোপুরি সুফি সাহেব ফেরেস্তা মানুষ, তাহলে এই মুহূর্তে কি আমাদের দেশের রিজার্ভ বাজেট সবকিছু অনেক হাই থাকার কথা না? আমাদের জিডিপি কেন এখন 3.62, যেখানে 7 ছিল আওয়ামী লীগের আমলে? দেখুন, আমাদের জিডিপি যেটা, এইটার রেটটা ছিল 7+। আমি তো একনেকের সদস্য ছিলাম, আমি ক্যাবিনেট, একনেক এবং পারচেস কমিটির 3টারই সদস্য ছিলাম। সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা যে 3-এর কোঠায় চলে যাবে। আজকে দেখবেন, আজকে সব পেপার আপনি খুঁজে দেখুন, বাংলাদেশের দারিদ্রতার পরিমাণ, অতি দারিদ্রতার পরিমাণ এতভাবে ধস নামছে যা বাংলাদেশের ইতিহাসে 73-তেও ছিল না। আর প্রায় 91টা কলকারখানা বন্ধ হয়ে গেছে। সে অনুযায়ী বেকারত্ব বেড়ে গেছে। ডক্টর ইউনূসের 3-0 তথ্য ছিল, একটা হলো দারিদ্রকে জাদুঘরে পাঠানো, একটা হলো নারীর ক্ষমতায়ন। 27 লক্ষ নতুন বেকার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, এবং এটা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, যে পুলিশি নির্যাতন, তারপরে আপনার সেনাবাহিনী দিয়ে নির্যাতন আওয়ামী লীগের উপরে, এতে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আসলে কতটুকু এই অবস্থায়, বা আপনাদের কর্ম পরিকল্পনা কি? যিনি এই প্রশ্নটি করেছেন তাকে ধন্যবাদ। এটা সময় উপযোগী প্রশ্ন। আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে এটা ফিনিক্স পাখির মতো, মরে যায় আবার ওঠে। এই এমিনেশন দিয়ে কিছু সিনেমা দেখা যায় যে একেবারে শেষ হয়েছে আবার উঠে যায়। আমি ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, তখন তিনি কিন্তু কারারুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠলো। তখন বঙ্গবন্ধুর যারা অভিভাবক ছিলেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগী সহ শামসুল হকের যারা ছিলেন, তারা একটা পর্যায়ে কিন্তু অনেকেই আওয়ামী লীগ ছেড়ে চলে যান। একবার সুনির্দিষ্ট করে আপনাকে বলছি, আমি আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখি, আপনার কনসাসনেস দেখি, ফলে আপনার শ্রোতারাও সেরকম বলে আমার মনে হয়। সোহরাওয়ার্দী বললেন আমি শান্তি সম্মেলনে চলে যাব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি বললেন আমি স্বাস্থ্য চিকিৎসার জন্য চলে যাব। আর শেরে বাংলাকে ফজলুল হক বললেন আমি এখন আর সক্রিয় রাজনীতি করব না। এই 3 নেতা চলে যাওয়ার পরে অপেক্ষাকৃত তরুণ আওয়ামী লীগের শেখ মুজিবের হাতে আওয়ামী লীগটা পড়ে। তিনি ঝুঁকি নিয়ে সবার দল বানাবার জন্য মুসলিম শব্দটাকে বাদ দিয়ে আওয়ামী লীগটাকে সকলের দল করলেন। কারণ আগে তো নাম ছিল যে মুসলিম আওয়ামী লীগ ছিল, সেই জায়গার থেকে উনি নিয়ে আসলেন। অনেকে ওনাকে বলছিলেন যে 6 দফা দিয়েন না, 21 দফা দেন। উনি বললেন না, এই 6 দফার ভিতরেই বাঙালির মুক্তির সনদ আছে। তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনার সঙ্গে বিরোধিতা করেছিল, কিন্তু পাকিস্তানিরা ঠিকই বুঝছিল যে এই 6 দফা হচ্ছে বিচ্ছিন্নতার দফা। তারা এইভাবে অভিহিত করছিল। তারপর 69-এর গণঅভ্যুত্থানের পূর্বে অনেকে বলছিলেন যে আইয়ুবের মার্শাল্লার বিরোধিতা করা ঠিক হবে না। বঙ্গবন্ধু বললেন যে মার্শাল্লার যদি বিরোধিতা করা ঠিক না হয়, তাহলে কিন্তু ওই মার্শাল্লাহ স্থায়ী করে দেবে, আমাদের কোনো দাবি আদায় হবে না। 69-এ যখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে
মৃত্যুদণ্ড দিতে চাইলো, তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনাকে বলছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন। বঙ্গবন্ধু বললেন যে একবার প্যারোল স্বীকার করলে ওদের কাছে আর আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। ফলে কিছু সে আগরতলা ষড়যন্ত্র মামলা ওরা উচ্ছেদ করতে বাধ্য হয়। বঙ্গবন্ধুকে পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে নেওয়ার পরে মৃত্যুদণ্ডের রায় ওনাকে শোনানো হলো যে আপনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এখন এই রায় কার্যকর করা হবে, আপনার কোনো চাওয়া আছে কিনা? বঙ্গবন্ধু একটু স্থবির হয়ে বললেন যে একটা চাওয়া আছে। আপনি হয়তো জেনে থাকবেন রাশেদ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শেষ আশা শুনতে চায়। তো উনি একটু দম নিয়ে বললেন যে আমার একটা চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটা যেন আমার প্রিয় বাংলাদেশে পাঠাই দেওয়া হয়। তখন ওরা বুঝতে পারলো যে এই লোককে তো আর ফাঁসি দিয়েও দমানো যাবে না। সেই সময় আবার আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে ফেললেন মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাক। তারা বাকশাল নামক আর একটি দল গঠন করলেন। ডক্টর কামাল হোসেন চলে গেলেন, আরেকটা দল করলেন। কোরবান আলী সাহেব চলে গেলেন, মাহমুদুর রহমান মান্না চলে গেলেন, এভাবে অনেকেই চলে গেলেন। 2007-এ অন 11-এর সময় শেখ হাসিনাকে বিনাশ করার জন্য চেষ্টা করা হলো। এভাবে অনেকগুলো পর্যায়ে গেছে, যে পর্যায়গুলোয় আওয়ামী লীগকে বিনাশ করে ফেলবে, কিন্তু রিয়ালিটি আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই। পূর্বে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকায় সবার সঙ্গে সমান ভালো ব্যবহার করা সম্ভব হয়নি, সবাইকে সমস্ত প্রত্যাশা অনুযায়ী পূরণ করা হয়নি, এরকম অনেক আকাঙ্ক্ষা অনেকের ছিল। কিন্তু এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 1 বছরে মানুষ যা দেখছে তাতে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ হচ্ছে মানুষের আস্থার জায়গা, শেখ হাসিনা হচ্ছে আস্থার জায়গা, আর আওয়ামী লীগ হচ্ছে মানুষের যা কিছু প্রাপ্য, যা কিছু প্রাপ্তি সব আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। ফলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। একটা উদাহরণ দিয়ে শুধু বলি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটা সার্ভে করেছিল, সেই সার্ভেতে তারা যে রিপোর্ট পেয়েছে সেটা আমি এই যে প্রশ্ন করছেন তার উদ্দেশ্যে জানাই। বিএনপি কে চায় 12% লোক, জামাতকে চায় 10% লোক, আর এনসিপি কে চায় 2% লোক। 7 চায় আওয়ামী লীগকে, আর 14% মানুষ বলছে আমরা মুখ খুলবো না। তো এটা বুঝতে পারেন মুখ কারা খোলে না, যে আমি যদি মুখ খুলি তাহলে তো হামলা হয়ে বলবে তুই ফ্যাসিস্ট, তুই আওয়ামী লীগ। তো 14% লোক যদি বিএনপি করতো তো দিব্যি বলবে আমি বিএনপি ভোট দেবো, জামাত করলে বলতো আমি জামাতকে ভোট দেবো, এনসিপি করলে এনসিপি কে ভোট দেবো বলতো। এই 14% এবং 7%, 14 আর 7, এই ভোটটা হচ্ছে আওয়ামী লীগের। আর 48% লোক তারা বলছে আমি কাকে ভোট দেবো সিদ্ধান্ত নেইনি। তো ওই লোকরা যদি আওয়ামী বিএনপি জামাত করতো তার তো সিদ্ধান্ত না নেওয়ার কোনো কারণ নাই। ওই 48%-এর ভিতরে আওয়ামী লীগ তার অ্যালায়েন্স, বিভিন্ন রকম মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এই রিপোর্টটা নিরপেক্ষ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট। তাতেও দেখা যায় যে বাংলাদেশে এখনো যদি ভোট হয় সেই ভোটে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ নির্বাচিত হবে। ফলে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াতে পারে, অতীতের এত বড় আঘাতগুলির পরেও ঘুরে দাঁড়িয়েছে, আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে, আপনার ভুয়া যেটা, সে 55% লোক এখনো আওয়ামী লীগকে চায়। তাহলে এই মুহূর্তে ডাক্তার ইউনূস সাহেব যে ইলেকশনের কথা বলছেন, ফেব্রুয়ারিতে ইলেকশন, এই ইলেকশন হলে কি আওয়ামী লীগকে এই ইলেকশনে আসবে? আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তাহলে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। কারণ 70 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অন্যান্যরা বলছিল ভোটে যাবেন না, তারা খারাপ কথা বলছিল যে এটা 2 কুকুরের লড়াই, আমাদের মুক্তিযুদ্ধকে 2 কুকুরের লড়াই বলছিল। আর 70-এর নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন প্রমিনেন্ট নেতা, তিনি বলছিলেন না এইসব নির্বাচনে আমরা নাই। আর বঙ্গবন্ধু বলছিলেন নির্বাচন না হলে আমি কি করে বলবো যে মানুষ আমার পক্ষে আছে কিনা। যে এখনো আওয়ামী লীগ বিশ্বাস করে যদি ভোট হয়, ভোটে আওয়ামী লীগ যাবে এবং মানুষ তাদেরকে নির্বাচিত করে দেখাবে যে আওয়ামী লীগের উপর আস্থা। ভয়েস অফ আমেরিকার যে সার্ভেটা, সেই সার্ভে এমন সব এলাকা হয়েছে যেখানে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা পর্যন্ত থাকতে পারে না, তারপরেও মানুষ ভোট দিয়ে বলছে আমরা আওয়ামী লীগকে চাই। অর্থাৎ এখনো বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল আওয়ামী লীগ। ফলে যদি নির্বাচনের সুযোগ পায়, আমার বিশ্বাস যদি মেকানিজমের নির্বাচন না হয়, পলুট করা নির্বাচন না হয়, পূর্বের থেকে রেজাল্ট তৈরি করা নির্বাচন না হয়,
তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে যাবে ইনশাআল্লাহ। তার মানে কি আপনার ডাক্তার ইউনূস গভর্নমেন্টের অধীনে নির্বাচন যাবে? আমরা ইউনূসের অধীনে তো, ইউনূস তো নিজেই একটা অসাংবিধানিক লোক। আমাদের নেতৃত্ব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তিটি নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে, যে ব্যক্তি বলে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না, তো আমাকে ভোট কেন, আমার ভোটারকে আসতে দেবে না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক, সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমাদের সংবিধানে তো আপনার তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম বলে কিছু নেই, তাহলে 106 যেটার মাধ্যমে এই সরকার আসলো, এটাকে কি আমরা অবৈধ বলতে পারি না? সংবিধানে তো দেখুন গত এপ্রিল মাসে আমি এইটার উপরে একটা অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারী এবং আরেকজন সঞ্চালক নবনীতার সঙ্গে দুইটা ইন্টারভিউ দিয়ে এই তথ্যটা আমি সামনে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর ইচ্ছা মতো আমাকে গালিগালাজ ফেসবুকে করছেন অনেকে, কেউ কেউ বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনকি আমার দলের নেতারাও অনেকে প্রথমে একটু ঝিমিয়ে গেছিলেন, পরে বলছেন সঠিক। সেই প্রসঙ্গটা আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলি। বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতিও না, বাংলাদেশের প্রধান বিচারপতিও না। যে সংবিধানে বিধিবিধান নাই সেটা তৈরি করার ক্ষমতা বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাই, বাংলাদেশের রাষ্ট্রপতিরও নাই। রাষ্ট্রপতি জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নেই, তাহলে আমি কি কাজ করতে পারি, কিভাবে কি করতে পারি, উপদেষ্টামূলক পরামর্শ চাই। সুপ্রিম কোর্ট সেই সময় পরামর্শ দিয়েছে কিনা সেটা বিতর্কিত, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতিরা তখন ক্যান্টনমেন্টে ছিলেন, পরে সেই তথ্য আবিষ্কার হয়েছে। তারপর আমি ধরে নিই কথার কথা যে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছে, সেই মতামতের কপি আমার কাছে আছে। সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। সুপ্রিম কোর্ট বলছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই, তবে জরুরি কার্য নির্বাহ করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন, শপথ দিতে পারেন। রাষ্ট্রকে এইখানে মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন।